তো আমার ছেলের জন্য সে টিপস নেবো, দেখো তা কী হতে পারে। তো আমি আর বন্ধু যাবে, ওনাদের জানো যাবে কি সুন্দর আমরা প্যাকিং করেছি কল্লোল দোকানে। 4-5টা ছেলের সঙ্গে দেখা হলো, বহুত ভয় লাগছে নিজেকে, সেরকম কিছু বলবে না তো। বহুত দিন আগে, আজ থেকে 7 বছর আগে স্কুলে পড়তাম। আমাদের প্রিন্সিপাল বক্তব্য দিচ্ছে, ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য সহকর্মী বৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং সহশিক্ষক, বর্তমান এবং প্রাক্তন শিক্ষিকা বৃন্দদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। একটা কথা আসবো, বলছি একটা কথা বলছিলাম, রাগ করবেন না? রাগ করবেন না তো? বলছি স্যার, তখন স্কুলে আসতাম, ফোন নিয়ে এলে বকতেন, গাড়ি নিলে বকতেন, এখন ঘুরছি, কিছু বলবেন না? নসিব দুজনকে তুলতে এসেছি, কতজন আমাদের এরমই হয়। তারপর এখান থেকে চা খাবো, নাস্তা খাবো, সব ওই পয়সায় দিয়ে তারপর ঘরে যাবো। ও মাটি ভাই গো, চলে গেল আমাদের ঘরে, ছেলে দিয়ে আসসালামু আলাইকুম। তো ভাই কেমন আছো? তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের স্কুলের হেডস্যার বা প্রিন্সিপাল দিন, তো ওইখানেই আসছি আমি আর আমার বন্ধু, ঠিক আছে? চলো যা হোক। তো আমার ছেলের জন্য সে টিপস নেবো, দেখো তা কী হতে পারে। তো আমি আর বন্ধু যাবে, ওনাদের জানো যাবে। ছেলের জন্য প্যাকিং হচ্ছে, এইটার দেবে তো? আচ্ছা, আলাদা হবে না হয়েছে। একটা ডায়েরি আর একটা পেন, কি সুন্দর আমরা প্যাকিং করেছি কল্লোল দোকানে। দেখতে পাচ্ছ দোকানটা কত সুন্দর, ভালো মাল লাগে। সেদিন চলে গেছে, মজা করলুম এইখানে একটু আনি। এখন যাচ্ছি স্কুলে, চলো। আমার যাবে বন্ধু, সবাই যাতে কাজে, ছোটবেলা থেকে আমরা কত মজা করি। এই ছেলেদের হাত থেকে গ্রাজুয়েট করতে খেলা আমি যারা কেউ করেনি দেখতে পাচ্ছেন। তো ওইখানে সব চেয়ারগুলো আছে, আলো ছালের সঙ্গে দেখতে পাচ্ছেন সব চেয়ারগুলো এখানে আছে। পুরো স্কুলটা কত সুন্দর, এখানটা পুরোটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। কত ছাত্র, সব ছাত্র আছে না এখানে। 4-5টা ছেলের সঙ্গে দেখা হলো, বহুত ভয় লাগছে নিজেকে, সেরকম কিছু বলবে না তো। বহুত দিন আগে, আজ থেকে 7 বছর আগে স্কুলে পড়তাম। তো আজকে এলুম, তো ভালো লাগছে। এখনও সব ছেলের সঙ্গে দেখা হয়নি, তো দেখা হোক, মানে দেখাবো ক্লিপ, ছোটো ছোটো ক্লিপ পার করবো। কেন নিজের জানে খুব ভয় লাগছে, স্যাররা সব আছে, সবাই দেখছে, তো খুব ভালো লাগছে। এখনও স্যারগুলো ভুলে নেই, অনেক দিন হলো। কেন পাহাড় পায় এখনও আমার কাঁদছে ভয়ে, এতটাই মানে এখনও ভয় লাগছে ছেলেদের গাড়ে। তো চলো দেখাই। আমাদের প্রিন্সিপাল বক্তব্য দিচ্ছে, তো ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য সহকর্মী বৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং সহশিক্ষক, বর্তমান এবং প্রাক্তন শিক্ষিকা বৃন্দদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমরা জানো, আমার মেয়ে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু আজকে প্রতিজ্ঞা ভঙ্গ করলো। সে আমাকে বললে বাবা তুমি হাসবে, কিন্তু এই বিদ্যালয়ে এসেছিলাম হাসি মুখে, আর বিদায় নিতে যাই হাসি মুখে, কিন্তু ও নিজে কেঁদে ফেলবে। যাই হোক, একটু মনটা কষ্ট লাগবে, কারণ আমি তোমাদের ছেড়ে কর্মজীবন থেকে অবসর নিচ্ছি।
আর আমাদের যে কলিগরা আছে তারা আমাকে অকৃত্রিম ভালোবাসে। আমরা তো দেখতে পেলাম এত ভালোবাসা, এটা আমার পক্ষে সত্যি মহার্ঘ। আমার সম্বন্ধে বিচার করে জানতে ইচ্ছাই করে। আমি কিন্তু এই এলাকারই ছেলে, জন্ম 8/1/1964 সালে, অথবা বাংলার 23/9/1370 সাল। আমার ডাক নাম স্বপন, বাবা মা ছোটা করে ডাকে। বাল্য শিক্ষা শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়। তার পরবর্তীকালে স্কুলটা কিন্তু অ্যাফিলিয়েটেড ছিল না। ওই যে কাকের বাসায় কোকিল বলে না, আমার যাত্রাই সেরকম। আপনার এদিক ওদিক ওয়ান্ডারি করে ঘুরি, তখন আমি বাবা বললে যে স্কুলটা অ্যাফিলিয়েটেড নয়, শিবরামপুরে পড়াশোনা করো। অযোধ্যা প্রাথমিকের শিক্ষকের একটা মানে আমার সার্টিফিকেট। তারপর মাধ্যমিক শিক্ষা মহেশপুর উচ্চ বিদ্যালয়, সেখানেও সে একই দশা, স্কুলটা স্যাংশন হয়নি। অধরমণি দত্ত বিদ্যা মন্দির বাড়িগুড়ি থেকে আমার সার্টিফিকেট লেখা আছে, কিন্তু পড়াশোনাটা মহেশপুরি করেছি। এইভাবে আস্তে আস্তে এগিয়ে গেছি। তারপরে শিক্ষা জীবনটা সম্পর্কে তোমাদের জানা দরকারই থাকে। আমি বেরুল বিদ্যা মন্দির থেকে অনার্স কমপ্লিট করেছিলাম। তারপরে রহরা বিদ্যা মন্দিরে আমি বিএড করেছিলাম। আর পরবর্তীকালে চাকরি পাই। চাকরির পরে যাদবপুর থেকে মাস্টার ইন সায়েন্স করার পর আমি এখানে 2005-এ জয়েন করেছি। তারপর ছোট্টখাটো বাবা আমার জীবনের 3টে স্টেজ আছে। প্রথম স্টেজ হচ্ছে রহরা বিদ্যা মন্দিরে আমি 89 থেকে 91 সাল পর্যন্ত কাজ করেছিলাম। সেখানে অনাথ আশ্রমে থেকে একটা ওয়ার্ড ইনকাম টিচার হয়ে দেখলাম যে পৃথিবীর কত দুঃখ বাবা মারা ছেলেমেয়েরা আছে, তারা কিছু খেতে পায় না, তাদের জন্য নুন ফ্যান ভাত খাওয়ানো হয়, পরিশ্রম তারা যেহেতু বিনা পয়সায় আছে, তাদের কষ্ট, তাদের বাড়িতে যাওয়া, সেই থেকে আমার মনের মধ্যে একটা আলাদা দয়া উদ্বেগ হয়েছে। যাই হোক, সেইটাকে পাথেয় করে আমি বলরামপুর মনমোহন বিদ্যা মন্দির, একটা ছোট্ট কথা যা একটু ভাইরাল জানে, স্কুলটা প্রচণ্ড লিটিগেশন এখন মারমারি হয়ে যায়, সোশ্যাল মিডিয়া সবসময় দিচ্ছে, দুর্ভাগ্য বিষয় এটা আমার কাছে। কিন্তু আমি আজকাল ওইখান থেকেই বিদায় নিয়ে, মানে রিটায়ার্ড করে অবসর নিয়ে, অবসর করলে ভুল হবে, ওখান থেকে আমি রেজিগনেশন এখানে প্রধান শিক্ষক করি। যাই হোক, প্রধান শিক্ষক হিসেবে জয়েন করার পর আমাকে স্বর্গীয় শান্তিময় বাবু বলেছিলেন, বাবা, তখন ওনারই বয়স প্রায় 95 বছর, 90 বছর, তুমি এটাকে চাকরি বলে নিও না, এটাকে চাকরি বলে নিও না, স্কুলটাকে তুমি মনের প্রাণে কাজ করো। আর আমার শ্রদ্ধেয় সম্পাদক এখন মাননীয় শিশির মুখার্জি মহারাজ একই কথা বলেছিলেন। শিশির বাবু এখানকারই মানুষ, পাশেই ওনার মামার বাড়ি, বহুদিন থেকে ওনারা এখানে যুক্ত ছিলেন বা আছেনও, আমার অনুভব উপেক্ষা করতে পারিনি। যান কাজের মধ্যে থেকে যখন আসি, স্কুলটার ছিল দিকে যে বাড়িটা আছে দিকে একটা টিনের শেড ছিল, 3খানা মাটির ঘর। আমি আসার পর কিছু পয়সা ছিল, কিছু জ্ঞান নিয়ে এই বিল্ডিংটা 3 তলা হয়েছে, যেখানে লেখা আছে জেজুর উচ্চ বিদ্যালয়, অতুল্য ঘোষ ভবন, সেটা হয়েছে। তার পাশে দক্ষিণ দিকে একটা 1তলা বাড়ি ছিল, সম্মানীয় শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ওটা সরকারি অনুদানে ওইটা 7খানা ঘর হয় উইথ কম্পিউটার রুম, সেটাও আমরা পেয়েছি। তারপরে আমাদের বিদ্যালয়ের ইচ্ছা ছিল যে অল্প স্টুডেন্ট, মাধ্যমিক ছিল, সকলের প্রচেষ্টাতে নানা ধরনের লেখালেখি বা উদ্যোগের মাধ্যমে ওটা উচ্চ মাধ্যমিক হয়, সেটা হয় 2009 সালে। তারপর 2015 সালে আমরা একটা সায়েন্স পাই। দুঃখ বিষয় এখানে মেরিটোরিয়াস সায়েন্স পাওয়া যায় না। আমার স্বপ্ন ছিল এই সায়েন্স নিয়ে আমরা স্কুলটাকে পরিচিতি করবো। 2-4 ছেলে ছিল, তবে এর মধ্যে ভালো কথা আমাদের প্রথম ব্যাচের রেজাল্ট দুর্দান্ত ভালো হয়েছিল। 21 সালে ইঞ্জিনিয়ারিংয়ে 4 পেয়েছিল, 400 2 পেয়েছিল, এবং তারপরেও দেখা গেল প্রায় 7-8 জনের মধ্যে অধিকাংশই পাস, এবং একটি মেয়ে মনে ফেল করেছিল। যাই হোক, স্কুলের সায়েন্স খুব ভালো রেজাল্ট হয়েছিল। বর্তমানে সায়েন্স থাকার জন্য ভর্তি সেরকম হয়নি। তার সাথে একটা মরণভয়ী করোনা, সবাই জানো, তার জন্য লেখাপড়া অনেক অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে একটাই কারণে, কারণ তারা তো চর্চার মধ্যে ছিল না, রোগের ভয়ে পড়ানো যাওয়ার জন্য তারা বাড়ির মধ্যে ছিল। তারপর তারা কী হলো, তারা স্কুলে এলো 3 বছর পর দেখা গেল তাদের সব লেখাপড়া ভুলে গেছে। এই জন্য তারপরে এসেছিল। তারপরে আমার নিজস্ব হয়, আমাদের সমস্ত স্টাফ আমাকে সাহায্য করেছে।
আমি স্বর্গত শান্তিবাবু বা আমাদের শ্রদ্ধেয় শিশিরবাবুর কথা ফেলতে পারিনি। সকাল সন্ধ্যে স্কুলের জন্য ছুটে এসেছি। আমি নিজেকে হেডমাস্টার বলে মনে করিনি। আমি মনে করেছিলাম যে আমার পরিশ্রমটাই আমার সার্থক। আমি সাধারণ পোশাক পরে এই লোকালিটির সমস্ত জায়গায় আমি ঘুরেছি, যার ফলে কী হয়েছে, আমাকে লোকালিটি অধিকাংশই ভালোবাসে। আমি বলবো না যে সবাই ভালোবাসে, কারো কারো একটা মানুষ সবাই নিতে পারে না, সেই কারণে আমি সেটা করার চেষ্টা করেছি। তার পরবর্তীকালে আমার স্কুলে এই যে প্যারা টিচাররা আছে, এরা আমাদের কোনোদিন প্যারা টিচার ভাবি না, ওরা সময় আমাদের সঙ্গে কাজ করে যায়। আমার স্কুলে ভকেশনাল স্টাফ করেছি, যেটা দু একজনের অনেকে রুটি রোজগারও আছে এবং এরা কাজকর্ম করে খাচ্ছে, এখানে এলাকায় কারিগরি শিক্ষা বিতরণ করে। সেটা আমরা প্রচেষ্টা করতে চেয়েছি এবং সেটা সফল হয়েছি। কিছু পার্ট টাইম টিচারও আছে, সাবজেক্ট না থাকার জন্যে, সাবজেক্ট আছে টিচার নেই, তাদেরও নিতে হয়েছে। আমার যে ছোট ভাই ডক্টর সব্যসাচী সিনহাকে আমি আমার দায়িত্ব অর্পণ করছি সকলের সামনে। এটা অফিসিয়ালি হয়ে যাবে, আমি মৌখিকভাবেই বলে যাচ্ছি, আমাদের অফিসিয়াল ডেকোরাম হয়ে গেছে। ও আমারই মতো দয়ালু এবং ওই আমাকে বলেছিল, স্যার আমরা তো কারো কর্ম খেতে পারি না, সুতরাং কর্ম যারা করছে তারা যেন পারে, যেমনই পারি আমরা তাদের দিয়ে যাবো, এটা করুক। আমিও ভাবলাম, আমার তো খুব ভালো লাগলো, আমরা সেই মতোই চালিয়ে যাচ্ছি। আমাদের ভোকেশনাল স্ট্রিম আছে, প্যারা টিচাররাও মোটামুটি আমাদের সঙ্গে আছেন এবং পার্ট টাইম টিচারও আছে। এটা একটা সংসারের মতো, আমি একটা সংসার তৈরি করে গেছি। আমি কখনোই কাউকে প্রতিহিংসা প্রবণ মনোভাবে আমি কোনোদিন লিপ্ত থাকিনি। আমার এই প্রকৃত বন্ধু যে গঠনমূলক সমালোচনার মধ্যে বা আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, সেই আমার বেস্ট বন্ধু। সেই সঞ্জিত বাবু, দেববাবু, এরা আমার সবচেয়ে পরম বন্ধু। এরা কিন্তু আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত। আরও চারজন আছে, সেনবাবু বা সিনিয়র তোমারবাবু, সব্যসাচী বাবু ছিল, শ্রীকান্ত বাবু, এরা কিন্তু আমাকে, আমরা ওদের সঙ্গে আলোচনা করেই করেছি, যার ফলে লোকালিটি থেকে আমাকে খুবই ভালোবাসে। এই স্কুলটাকে আমি নিজের মতো করে গড়ে তুলেছি, যেমন স্বপ্ন দেখেছিলাম সেইভাবেই দেখছি। আমি আশা করি স্কুলের যে সুশৃঙ্খল, যে সুন্দর সান্নিধ্যময় একটা সংসারকে আমি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছি, সেটা শুনে সত্যি আমার মানে ভেঙে গেলে মনে কষ্টই হবে। আরেকটা কথা, করোনার সময় আমরা সত্যি আমাদের আদর্শ মাস্টারমশাই, আমি তাকে খুবই ভালোবাসি, আমার দাদার মতো সুব্রত ঘোষ মহাশয়, অত ভালো ইংলিশের টিচার আমি আমার জীবনে দেখিনি। আমি কলকাতা, রহড়া, বিভিন্ন জায়গাতেই মাস্টারি করেছি, ওনার মতো দরদ দিয়ে পড়ানো আমি সত্যি দেখিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, করোনার জন্য আমি ওনার ফেয়ারওয়েল দিতে পারিনি। আমি কর্তৃপক্ষের কাছে বলবো, একদিন গেট টুগেদার করুন আমরা, তখন আমি তো থাকছি না, আমিও আসবো, সুব্রত অন্যেরাও আসবেন, তখন একটা যদি কিছু করা যায় অন্তত এটা আমাদেরও ভালো লাগবে। এই ট্র্যাডিশনটা যদি বজায় থাকে তাহলেই আমার পক্ষে খুবই আনন্দিত হব। আর ছাত্রছাত্রীদের এই কথা বলছি যে তোমরা নিষ্ঠাবান হও। তোমরা জানো বর্তমান দিনে কর্মহীন শিক্ষার কোনো মূল্যই নেই, সুতরাং কর্মের উপর আগে দেওয়া যাতে তোমরা স্বাবলম্বী হতে পারো। কারণ একটা ছেলেকে আমি দেখেছি, আমি একটা লোকের সাথে অবলম্বনের তরফ থেকে মহিষ বলে গিয়েছিলাম, দুটো ছেলে বললে যে স্যার আমরা ঝোলা নিয়ে পয়সা না মানে লেখাপড়া না বেরিয়ে গেছি, তাই আল্লাহ আমাদের ভালো লেগেছে। তা কী দিলে? তারা এক কথা 1,05,000 টাকা করে দুটো ফ্যামিলি ডোনেট করবে। 1 লাখ টাকা জাকাতের আর 5,000 টাকা হচ্ছে চাঁদা। চিন্তা করুন, তারা কিন্তু বিরাট লেখাপড়া সেখানে, কারণ বিরাট ডাক্তার ইঞ্জিনিয়ার মতো বুদ্ধিসাতে নাই, কিন্তু তারা এই যে সমাজের জন্য দান করছে, জাকাত করছে, সেটাও তো কম। এবং সবচেয়ে বড় কথা, তারা নিজেরা প্রতিষ্ঠিত। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না। আমরা অবশ্যই চাইবো বাবা মা হিসেবে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আরও যদি বড়, সেটা সব পারে না। আর কয়েকটা কথা বলি, আমাদের কোনো ধর্মের ব্যাপার নয়। উপনিষদের পাঠ, ধর্মীয় পাঠ, কোরআনের পাঠ, হাদিসের পাঠ, যে যার ধর্ম সে তার অবলম্বন করলে সে তাকে কোনোদিন বিচ্ছিন্ন হয় না, খারাপ নয়, সেটা তাদের মনের মধ্যে একটা মহত্ব সৃষ্টি হয়। আমাদের উপনিষদ বলেছে, আত্মানাম রতিনাম বৃদ্ধি, শরীরম রত মেবচ, বুদ্ধিঙ্গ সারদিন বৃদ্ধি, মৌনপ্রক্ষ মেবচ। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় আকার হচ্ছে আত্মা, যাকে ত্যাগ করলে আমরা মরে যাই। আত্মা থাকলে একটা লোক জীবিত আছে, তার মধ্যে লোকটা জীবিত, হঠাৎ মরে গেল, হয়ে গেল, তাহলে তার সঙ্গে পার্থক্য কি? তাহলে আত্মা থাকা আর না থাকা, বা প্রাণ থাকা না থাকার মধ্যে অনেক তফাৎ। প্রাণ থাকলে কেউ কাঁদি না, প্রাণ না থাকলে আমরা হাউস করে কাঁদি, এবং সুন্দর ঝোলটাকে আমরা হয় আগুনে না করে দিই, এই তো। সুতরাং
ওইটার একটা ব্যবহার আত্মাটা যে রথি তার মধ্যে আছে আসল জিনিস। আর আমাদের যে শরীর এর মূল্যহীন, এটা রথ। আর বুদ্ধি সে সারাদিন মতো বলবে কোন দিকে যাও, ধরতে যাবে না সরতে যাবে, দেখতে যাবে বা যে কোনো ব্যাপারে। আর আমাদের যে মন দেহ লাগাম, এই লাগামের মতো করে মনটাকে চালিয়ে দিতে হবে। মন বলবে খারাপ কাজ করবো, তাহলে খারাপ কাজে যাবে। যদি বলে ভালো কাজ করবো, ভালো পথে যাবে। সেটাকে মাথায় রাখতে হবে। আর যে কথাটা বলছি বিবেকানন্দের কথা ছিল, এটাও কিন্তু বিবেকানন্দ ফলিত বেদান্তকে তিনি নিজের মতো করে শুনেছিলেন। আসল কথা ওঠো যাবো কথা শুনেছি, কিন্তু এটা উপনিষদের একটা কথা, উচ্ছিষ্টিত জাগ্র জাগ্রত থাক্ত বরং নিবেদিত দুরাত্মা পুরস্ব ধারা দুরাত্মায় দুর্গম কময় বদন্তি। অর্থাৎ যারা জ্ঞানীজন তারা বলেন যে তোমরা এগো জাগো, তোমাদের চলার পর ফুলের মতো হারানো অনেক বাধা আছে, এটাকে এগিয়ে রেখে তবে তোমাদের সাফল্য আসবে। জীবনের চলার পর সহজ নয়, প্রচুর পরিমাণে তাকে বরাবর তাকে সংগ্রামের মধ্যে চলতে হবে। আর কি বলবো, আমার জীবনে ফিলোজফি মাই লাইফ। আমি সকলে একত্রে কাজ করতে পছন্দ করি, সমালোচনা আসবে তাতে কান দিলে। আমাদের চেয়ারটা হচ্ছে কাঁটার মুকুট, সবাইকে খুশি করে কখনই যাওয়া যায় না। আমিও যাতে হয়তো পারিনি, তবে একটা কথাই বলতে পারি, আমি আগেও বলেছি এখনও বলেছি, প্রতিহিংসামূলক চিন্তাধারা আমার কাছে নেই। কারো কথা আমার কাছে বলে ও খারাপ, একবার না খারাপ নয়, আমরা কী বলছি এসব বলো না। এইভাবেই আমি কাটিয়ে দিচ্ছি, যার ফলে আমি খুশি। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার একটা কন্যারত্ন দিয়েছেন যে একটা মোটামুটি প্রতিষ্ঠিত, এবং আমার ছেলেও লেখাপড়ার চেষ্টা করছে। আমার হাতে গড়া আমার ভাগ্নি বললো ও একজন অ্যাপ্লাইড ফিজিক্সের উপরে মাস্টার্স করে পাতে দেউরপাড়ের জন্য একজন টিচার, এটাও গর্বিত। আমার জামাইরাও মাস্টার্সি। এইভাবে আমাদের ধারা এগিয়ে যাচ্ছে। আমার ভাই বউ ভাইজি সবাই আমার পরিবারের কাছে আমিও কৃতজ্ঞ। বাবা একজন প্রাথমিক শিক্ষক ছিলেন, অনেক কষ্ট করেই মানুষ করেছেন। আমার মা বাবা ভাইরা অনেক হেল্প করেছে আমাকে, এবং আমার পরিবার সবচেয়ে বড় পাশে দাঁড়িয়েছে। এবং ওরা একটা ভাই কিন্তু আমাকে বলেছিল সামান্য একটা কর্মশিক্ষার শিক্ষক হিসেবে আমি কলকাতা মাস্টারি করি, একটা চাকরি, কিন্তু নিজের চেষ্টা করে ওই স্কুল থেকে আমি অঙ্কের টিচার হই। অঙ্কের টিচার পর যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষা চাকরি আমি মাস্টার্স কমপ্লিট করি। তারপর প্রধান শিক্ষকের পদে আমি এখানে জয়েন করি। এটুকু তোমরা জানলে হয়তো চলে গেলে কালের নিয়ে অনেক কিছু ভুলে যাবে। এই মুহূর্তে যেটা বলা সেটাই বললাম। আর কি বলবো, মনে করি যে আমাদের ধর্ম রাজনীতি অন্যান্য পথ সেটা যাই হোক না কেন, আমাদের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে থাকাটা এটাই কিন্তু সবার কাছে কাম্য। সেটা আমাদের হতে পারে ধর্ম রাজনীতি, কিন্তু শান্তিভাবে যখন স্কুলে আছি আমরা সবাই একই সঙ্গে। এসব ধারণার মধ্যে যাই থাক না কেন, সীমার একটা কথা আমি মনে রাখি যে দেখো, যদি দোষ দেখতেই হয় তাহলে আগে নিজেরটা দেখো। আমি তো দোষ দেখছি, তাহলে আমাকে ভাবতে হবে আমি কিন্তু দোষী। সেটা কিন্তু দেখা যাবে দোষ কারণে, তার যদি ভুল হয় দোষ হয়, তাকে কাছে ডেকে বুঝিয়ে সেটাকে সমাধান করাটাই বলা তাকে সংসারে বজায় থাকে। আমি আমার কর্মসম্পদে যা করেছি আমি তার জন্য কমপ্লিটলি খুশি। আজকে আমাকে এভাবে সম্বোধনা করছে, আজকে বিদায়ের দিনে আমি যে ভাত টানতে হয়নি, আমি যে চোখের জল ফেলিনি, সেটা আমার কাছে অনেক গর্বের। এটা আমার শক্তি। আমি মনে করি এইভাবে আমার জীবনটা আমি বাঁচাবাঁচি। সর্বশেষ বলি ওম সহানম ভবতু সহানম ভুলভু সহ বিজয়ী করলাবহৈ তেজস্বনা প্রতিপত্তি মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রিন্সিপাল বা হেড স্যার বললো আচরণ মনে রাখার কথা বললো, ভালো কথা শুনবো, শুনুন সবাই। শিক্ষিকা অদিতি ঘোষ এবং সুজাতা চ্যাটার্জি, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আচ্ছা, আমার বক্তব্যের মধ্যে একটা কথা বাকি ছিল। আমার ভাই বন্ধু প্রিয়জন এবং হৃদয়ের আত্মা সুকুমার বাবু, যাকে নিয়ে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেছি, আজকে স্কুলের অগ্রগতির জন্য গণপত্রের প্রতি তাকে আমি দুঃখিত। আসলে আবেগের মধ্যে ছিলাম তো, এই ব্যাপারটা আপনারা মাথায় নেবেন, ঠিক আছে? আমি সুকুমার বাবুকে অনুরোধ করবো স্যারের হাতে
একটা পুরস্কার স্বরূপ তুলে দিচ্ছেন। দেবপ্রিত ঘোষ এবং অনুরোধ করছি কাগজটা তুলে দিচ্ছেন এবং তার স্মারক ওয়াশিং মেশিন মানে ভিডিওটা এখানে আনা যাবে না, তার স্মারকটা তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পক্ষ থেকে দেবপ্রিত ঘোষ এবং শেখ মোহাম্মদ নাসির তৃতীয় সমাধান। আমি ডেকে নিচ্ছি বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ চক্রবর্তী এবং সঞ্জিত কুমার পাল এবং কমল কৃষ্ণ পড়ে। তোমরা কেউ তাড়াতাড়ি করবে না। আচ্ছা, আমি স্যারকে অনুরোধ করবো, স্যার বলেছেন যে আরেকটি স্যারের অবসর দেবেন, আগামীকাল থেকে বিদ্যালয়ের কার্যভার গ্রহণ করবেন বিদ্যালয়েরই সহকারী শিক্ষক টিআইসি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন সম্মানীয় ডক্টর সব্যসাচী সিনহা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার অনুরোধ করছি। সব্যসাচী বাবু আপনার সামনে আসবেন। আগামীকাল থেকে এই বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করছেন ডক্টর সব্যসাচী সিনহা। ওনাকে ফুল দিয়ে উপরতলা জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস। আমাদের অফিসিয়াল যাবতীয় কাজকর্ম হয়ে গেছে, সেটা তো এখানে দেখাবার নয়। তাই আমি ফুলের মাধ্যমে আমার ছোট ভাই ডক্টর সব্যসাচী সিনহা পিএইচডি বায়োলজি, ওকে আমি চার্জ দিয়ে দিলাম। আগামীকাল থেকে উনি এই বিদ্যালয়ে আমার দায়িত্ব পালন করবেন। ছাত্ররা চলে আসবে যারা স্যারকে ভালোবাসা এবং উপহার স্বরূপ বসে এনেছে। পঞ্চম শ্রেণীর ছাত্ররা তোমরা চলে এসো। ছোট ছোট ছেলে সবে মাত্র আমাদের বিদ্যালয়ে এসো। তোমরা কেউ চলে যাবে না, তোমাদের জন্য স্যার কিছু টিফিনের ব্যবস্থা করতে প্রত্যেকে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের বিদ্যালয়ের বিরাজু, বিরাজ, হাসান প্রত্যেকে প্রত্যেকের জন্য স্যারের পক্ষ থেকে একটা ডিম আর মিষ্টি মিষ্টির ব্যবস্থা আছে, প্রত্যেকে ওটা নিয়ে যাবে। ছাত্রছাত্রীদের ক্লাস 6 এর ছাত্ররা চলে যাবে। ক্লাস 6 ক্লাস 7 চলে এসো। ক্লাস 7 এর ক্লাস 8 চলে এসো। ক্লাস 8 ঠিক আছে, ক্লাস 8 চলে এসো। ক্লাস 8 আচ্ছা, ক্লাস 6A আসেনি এখানে কারা বলেছি। ক্লাস 6A চলে এসো। ক্লাস 8 আসবে এবার। চলো তোমরা চলো, কেউ চলে যাবে না। ক্লাস 8 ক্লাস 9 চলে এসো। ক্লাস 9 আচ্ছা, 9 পরে আসছে ক্লাস 10 চলে এসো। ক্লাস 11, 12 এসে থাকলে চলেছে। 11, 12 ক্লাস 11 চলেছো।
ক্লাস 11 ছাত্রীরা, ছাত্ররা আলাদা, ছাত্রীরা আলাদা, ঠিক আছে? এবার ক্লাস 12 বয়েজ। আচ্ছা তোমরা দাঁড়াও, ওরা একটা ছবি তুলছে, দাঁড়াও। ক্লাস 12 এর গার্লস। ক্লাস 12 গার্লস, ওদিকে তাকাও। ক্লাস 12 গার্লস। আচ্ছা, প্রত্যেকে তোমরা কেউ যাবে না, টিফিন নিয়ে যাবে। আর এর পরেও যদি কেউ স্যারকে পুরস্কৃত করতে চাও তোমরা চলে এসো। এবং আগামী 3 ফেব্রুয়ারি যারা ইমামি ফাউন্ডেশনে কিছু দুস্থ ছেলেমেয়েদের বই দেওয়া হবে, আগামী 3 ফেব্রুয়ারি সেটা। 3 ফেব্রুয়ারি সকাল 11টার সময় চলে যাবে বাসুদেবপুর ইমামি ফাউন্ডেশনে। আমরা দিলুম আজকাল দেখলে খেলা করলো দেখাবো তোমাদের খেলে। দেখতে পাচ্ছেন সব ছেলেরা চলে যাচ্ছে, আলো ছায়ার ম্যাডাম সবাই চলে গেছে। তো সব কথা ছেলেদের কিন্তু ফটো তুলতে পারিনি আমরা, কেমন সাহস হয়নি, বা সব ছেলেরা ব্যস্ত ছিল, এই জন্য আমরা পারিনি সব ছেলেদের নিয়ে ফটো তুলতে পেরেছি। দেখতে পাচ্ছেন সব খেলা সেটা এন হয়ে আছেন, মানে হেডটার বা প্রিন্টার রিটার্ন হয়ে গেছে। খুব খারাপ লাগলো, কেন কোনটা খেলে পড়ে গেছে, অনেক কিছু করেছে, স্কুলের অনেক কিছু উন্নয়ন করেছে। আমরা তো যাবে তারপরে সবাই মিলে আমরা এখনো আছি, খেলা ছেড়ে যেতে পারছি না। আমরা খুব বহু বছর পর আজকে 2017 সালে মাধ্যমিক দিয়েছি, আজকে 2023 সাল, মানে 5-6 বছর হয়ে গেল। আমরা 6 বছর পর আমরা রিটার্ন হয়ে মানে বাইরে চলে গেছি সব কর্ম। আজকে এটা খুব খুশি লাগছে, আবার মন খারাপ করতে এই স্কুল ছেড়ে যে ওইখানে ডিউটি নাইট ইভিনিং নাইট, মানে বহুত পরিমাণে আমাদের কাছে চাপ। যারা বাইরে থাকো জানো, ফুল টিকেট করে কাস্টিংয়ের কাজের চাপ তোমরা সবই জানো, যারা বাইরে আছো। এই সব এই স্কুলের ছাত্রী যেটা দেখছো ভিডিওটা, তো ওদের মনে এখন ঠিক আমার মতনই একটা হচ্ছে, বুঝতেই পারছো। এটা স্কুলটা পুলটা, এই দিকটা 3 তোলা, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে কি সুন্দর গাছ ছিল, দেখতেই পাচ্ছ। এই ক্লাসটা যেটা দেখতে পাচ্ছ, এতে 9-এ পড়েছি, এই ক্লাসটা 10-এ পড়েছি, দিয়ে মাধ্যমিক দিয়েছি। এইতে পুরো স্কুল, এইখানে অনুষ্ঠান হলো, দেখতে পেলেন। এত বড় মাঠ, আমরা এখানে খুব খেলা করেছিলাম এই মাঠে। আমি স্কুলে 2 বছর পড়েছি, তো 2 বছর বহুত এনজয় করি। আরও সব বন্ধু বান্ধব 4 বছর 5 বছর আরও আগে থেকে পড়েছে। আমি 9 থেকে পড়েছি, অন্য স্কুলে ছিলাম। এই স্কুলে জয়েন হওয়ার পর খুব মজা এসেছে। হয়তো মানে স্যারদের কাছে এখন ফটো দিচ্ছি, আমার পাহাড় কাঁপছে, এরকম ধরা হচ্ছে, এতটাই ভয় লাগছিল। এই সব ছেলেদের গিয়ে ফটো তুলছে, ওই সব ছেলেগুলো এত পরিমাণে মারতো, উইকেন্ড করে দাঁড় করে দিয়ে দিচ্ছ লেট করে এলে বা পড়ায় না পারলে। এইসব করি কি এখন, মানে ছেলেদের সঙ্গে একসঙ্গে ফটো তুলতে কত আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না।
তাও তো এমন হাত পুরো কাঁপছে, তখন স্কুলে ঢুকতে ভয় লাগছে। ছাড়লে এখন যদি কিছু বলে এরকম দ্বারা একটা ব্যাপার, বুঝতেই পারছো কেমন দ্বারা হতে পারে। মানে কিরা ভয় খাও এখনও ছেলেতে গাড়ে। আমরা তো 6 বছর হয়ে গেল স্কুল ছেড়েছি, তাও তো এখনও ভয়ই আছে ঠিক আছে। তো ছেলেদের সঙ্গে টিফিন করলুম, খেলা ভালোভাবে হয়ে গেলো। সব ছেলেদের পুরাতন কথাগুলো বলছিল যে মানে আমরাও ছোটোবেলায় এই করতাম। তো আমাদের খারাপ এখনও স্বপ্নই দেখে, মানে আমরাও স্বপ্নই দেখতাম, আমরাও পড়াশোনা করতে পারছি না। আমরাও পড়াশোনা করতে পারছি না। তো সময় শেষ হয়ে যাচ্ছে পরীক্ষার, এরকম দ্বারা সব মানে কী বলবো, হাসি মজা করছিলাম। এখন সব ছেলে একে একে চলে যাচ্ছে, ম্যাডামগুলো তো চলে যাচ্ছে, আর 4-5টা ছেলে আছে। কী বলবো, মানে গল্পগুলো দেখে হাসছি না, ভাবছি যে ছেলেদের সঙ্গে হাসছি আমরা এরকম দাদা। চলো দেখতেই পাচ্ছ চাল্লাক নিজেরাই আর কি মারছে। আমরা এবার চলে যাচ্ছি বিদায়, এবার কবে স্কুলে আসবো আল্লাহ পাক জানে। চলো আসছি। আর একটা কথা বল, হ্যাঁ ওই তো পুজোর সময় আসবো। বলছি যে একটা কথা বলছিলাম, রাগ করবেন না? রাগ করবেন না তো? বলছি স্যার, তখন স্কুলে আসতাম, ফোন নিয়ে এলে বকতেন, গাড়ি নিলে বকতেন, এখন ঘুরছি, কিছু বলবেন না? আমাদের নসিব, আমাদের নসিবটা কেমনটা দেখিয়ে দেবে। ভাই কেমন লাগলো? স্কুল থেকে আসার পর্যন্ত মতি সামিনুল বাইরে চলে যাবে আজকে সন্ধ্যেবেলায়। তো তুলতে আসছি আমরা, দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে। চলো টেটে গাড়ির ভিউগুলো দেখো। তো কত সবাই এইখানে আলো ছেলে, ওই দিকে কি একটা ওই দেখো ওইখানে পাচ্ছে লাঞ্চে গেছে, ওইখানে দেখতে পাচ্ছ এইখানে সব ছেলেরা আছে। দুজনকে তুলতে এসেছি, কতজন আমাদের এরমই হয়। তারপর এখান থেকে চা খাবো, নাস্তা খাবো, সব ওল্ড পয়সায় দিয়ে তারপর ঘরে যাবো। এটাই আমাদের এনজয়। চন্দনপুর লোকাল চলে এসছে, এতে যাবে আমার মতি আর দেখতেই পাচ্ছ ছেলে। আমার ক্যামেরায় চার্জ কম বলে মেন কথা ফোনে লাইট চলছে না। দেখতে পাচ্ছ সব চলছে। নদীকে তুলতে চলে এলুম লোকালে, তুই যখন আগে যাবি আমি 1000 টাকা খরচা করে বন্ধ কর ও মাটি ভাই গো, চলে গেল আমাদের ঘরে ছেলে দিয়ে লকডাউনে ভিডিও করছে। ও মাটি ভাই গো, চলে গেল আমাদের ঘরে ছেলে দিয়ে, কত ভালো ছিল গো। ওই চলে যাচ্ছে মতি আর সামিনুল এইখানে, পুরো চন্দনপুর। এই তো আমাদের ছেলে, ওই একে কেউ টানলো না, চলে গেল দেখতে পেলে। আমরা এবার যাবো ঘরে, চা পানি খেয়ে
এবার চলো চা খাবো, চা খেয়ে খাওয়ার সময় দেখাবো। চা খেয়ে যে এইখানে দেখতেই পাচ্ছ মানে এত ছেলে ছাড়তে এসেছিলাম। তো এবার গাড়িতে থাকবো, তো আমি গাড়ি চালাবো, তো ব্লগটা হবে না। তো এখন একটা অবধি, এরপর গাড়িতে একটু যদি ভিউ দেখাতে পারি তো এই ওইটুকুন, না রে ঘরেতে শেষ করে যাবো। আমি এবার চালাচ্ছি গাড়ি। দেখতেই পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি। আমরা ফরিদা গাড়ি চালাচ্ছে, সব আগে আছে। এবার যে নাম্বার সময় দেখা হবে তাহলে। তো ব্লগটা এখানেই লাস্ট। দেখতে তো আমি গাড়ি চালাচ্ছিলাম বলে লাস্টার ভিউটা সেরকম দিতে পারিনি। এইখানে সবাই আমাদের বন্ধুবান্ধব আছে। চলো বাই, সবাই ভালো থাকবে। কেমন লাগলো বলবে, স্কুলের ভিডিওটা কেমন লাগলো বলবে। আমাদের বন্ধুগুলো আমার চারটে ভাইকে ছাড়তে কেমন লাগলো বলবে। চলো বাই।